শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে। প্রকাশদা, আমরা আর 1-2 মিনিট একটু ওয়েট করছি, অনেকে জয়েন করছে, তারপরে শুরু করছি। ঠিক আছে ভাই, অসুবিধা নেই। ওকে ওকে, হ্যাঁ। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শিক্ষাদীপের যারা স্টুডেন্ট আছো তারা তো জানোই যে আমাদের স্কুল এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্কুল, এই কোর্সটা আমাদের চালু হয়েছে। যদিও এখনো অফিসিয়াল নোটিফিকেশন বেরোয়নি, তা সত্ত্বেও আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধে এই কোর্সটা আমরা চালু করেছি। যারা নেট সেট পাস করে গেছে বা জেআরএফ পাস করে গেছে, তাদের বক্তব্য ছিল যে স্যার আমরা এখন এই চাকরির পরীক্ষার প্রস্তুতিটা নিতে চাই, তো আমাদের জন্য যদি একটু কোচিং এর ব্যবস্থা করেন। আজকে যারা এই আলোচনায় যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে শিক্ষাদীপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা মাঝে মধ্যেই এই ক্লাসগুলো, তো আমাদের যেমন শিডিউল ক্লাস চলে, তার মাঝে মাঝে যারা এই পরীক্ষায় সফল হয়েছেন এবং বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন তাদেরকে নিয়ে আসা হয় অতিথি হিসেবে। দুটো উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে যে বা যারা এই কঠিন প্রতিযোগিতায় সফল হয়েছেন সরাসরি তাদের মুখ থেকে স্টুডেন্টরা শুনতে চায়, তাদের মুখ থেকে তাদের অভিজ্ঞতার কথা, কিভাবে তারা এই পরীক্ষাটা সাফল্য লাভ করলেন, কতদিন ধরে তারা প্রিপারেশন নিচ্ছিলেন, কিভাবে করছিলেন, কোন কোন জায়গাগুলো গুরুত্ব দিচ্ছিলেন, এই মিলিয়ে। তো আমরা আমাদের এই মোটিভেশনাল ক্লাস বলো আর তোমাদের প্রস্তুতির জন্য প্রয়োজন যে যতটা গাইডেন্সের বলো, এই ক্লাসগুলো আমরা রাখার চেষ্টা করি। তো আজকেও আমরা এরকম আমাদের খুব পরিচিত আমার সিনিয়র, আমরা বেলুর রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে যখন বিএড করি, প্রকাশ দা তখন এমএড এর স্টুডেন্ট, এমএড ফাইনাল ইয়ার, আমরা তখন বিএড এর ফাইনাল ইয়ার। যাই হোক, যতটা হয় যে আমরা পরস্পরকে চিনতাম, জানতাম, এবং আমরা থাকতে থাকতেই দাদা চাকরি পান এবং চলেও যান। তারপরে দীর্ঘদিন আর যোগাযোগ ছিল না, এই কাজের সূত্রেই বেশ কিছুদিন আগে যোগাযোগ হয়েছিল, এবং তখনই কথাবার্তা বলেছিলাম যে আমাদের ছেলে মেয়েদের জন্য যদি একদিন প্রকাশটাকে ডাইরেক্টলি বলা হয়েছিল যে একদিন যদি তুমি তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। পশ্চিমবঙ্গের এই বর্তমান পরিস্থিতি, যেখানে 10 বছর 11 বছর এসএসসি হচ্ছে না, যেটা হয়েছে সেটাকে নিয়ে এত সমস্যা, তাহলে ছেলেমেয়েরা এমএ বিএড পাশ করে কি করবে? টিচিং লাইনে বা টিচিং প্রফেশন ছাড়া আর অল্টারনেটিভ কোনো রাস্তা আছে কিনা? তো সেই কথা হতে হতে দাদা তখন বললেন যে ঠিক আছে, একদিন আমি সময় করব এবং আমার যে অভিজ্ঞতা, যে কথা, সেগুলো স্টুডেন্টের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে এই
কথাবার্তার মাধ্যমে দিনটা ঠিক হয়েছে, কিন্তু দুর্ভাগ্য যে সন্ধ্যাবেলা থেকে আমরা সকলেই জানি কি পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায়। তার মধ্যেও দেখছি প্রায় 40 জন শ্রোতা ছাত্র বন্ধু তারা যুক্ত হয়েছেন। আমি সরাসরি আর কথা না বাড়িয়ে প্রকাশ দাকে ডেকে নিচ্ছি, যার কথা শোনার জন্য আমরা আজকে অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রকাশ দা রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরের প্রাক্তন কৃতি ছাত্র এবং বর্তমানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে সাব ইন্সপেক্টর হিসেবে কাজ করছেন, এবং তার পুরো ডেজিগনেশন আমরা স্ক্রিনে দেখেছি বা আমাদের যে সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আমরা একবার জাস্ট একটু শেয়ার করলেই এটা দেখতে পাবো। এখনো অনেকে আসছে, একটু খালি আমরা বাকিদেরকে একটু জয়েন করিয়ে নিই। প্রকাশ দা, তোমাকে ওয়েলকাম জানাচ্ছি শিক্ষাদীপের পক্ষ থেকে। আজকে তোমার বলার বিষয় যে হাউ টু ক্র্যাক স্কুল এসআই এক্সাম ইন ফার্স্ট অ্যাটেম্প। তোমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা একটু আমাদের ছাত্রদের সাথে ভাগ করে নাও। প্রথমত তুমি বলো, তারপর তোমার বলা হয়ে গেলে স্টুডেন্টদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর তখন এক এক করে তুমি নিতে পারবে। প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলে এখনো অফিসের কাজেই ব্যস্ত, বাট তবুও যেহেতু তোমাকে কথা দিয়েছিলাম, তাই এখান থেকে একটু বিরতি নিয়ে তোমাদের সকলের সাথে কিছু আলোচনা, জাস্ট এটা কোনো অভিজ্ঞতা সেরকম কিছু নেই, বাট কিছু আলোচনা, যে আলোচনা করলে আশা করি আমরা এই সময়ে যে চাকরির ক্রাইসিসের কথা তুমি বললে, তাতে হয়তো স্কুল এসআই কেন করতে চাইছি, কেন করব, আমি সমস্ত আমার যেটুকু মনে হয়েছে সেটা তোমাদের সকলের সাথেই শেয়ার করব। তো প্রথমেই যারা এখানে আছেন তাদের সকলকে আমার তরফ থেকে স্বাগত জানাই, সঙ্গে ভাইয়ের যে শিক্ষাদীপ কোচিং সেন্টার তার তরফ থেকেও স্বাগত জানাই। আর আপনাদের ভাই যেরকম বললো সেরকম আপনাদের আমি বলার পরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে, নিশ্চয়ই আশা করি থাকবে, সেগুলো আপনারা একটু নোট ডাউন করে রাখবেন, আমাকে একে একে আপনারা বলবেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেব। এবং যেহেতু আজকে ঝড় বৃষ্টি হচ্ছে, যদি কথার মাঝে কোনো কথা কেটে যায় বা শোনা না যায়, সেটাও অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। তাহলে প্রথমেই আসি স্কুল এসআই। স্কুল এসআই বলতে গেলে প্রথমেই তাহলে আমাদের জানতে হবে এর পুরো নামটা কি। মানে আমাদের প্রচলিত সব জায়গায় একটা চাকরি সবই আছে, এসআই বললে আপনি যেখানেই যা বলতে যান না কেন, এসআই বললে কিন্তু লোকের প্রথমেই একটা জিনিস চলে আসে, পুলিশের এসআইকেই তারা বোঝে। তো এসআই এর ফুল ফর্ম সাব ইন্সপেক্টর অফ স্কুল। এর বাংলা কথা অবর বিদ্যালয় পরিদর্শক। তো এসআই এর তাহলে প্রধান কাজ কি? মেনলি এসআই এর প্রধান কাজ স্কুল পরিদর্শন। সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এসআই এই পদটা কিন্তু সৃষ্টি করা হয়েছিল। এবার আসি যে স্কুল পরিদর্শন ছাড়া আমরা আরো কি কি আমাদের করতে হয়। এটা বলার আগে আরেকটা জিনিস আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি স্কুল এসআই এর পরীক্ষা দেব, তার চাকরিটা হয়তো ক্র্যাকও করলাম, পেয়েও গেলাম, তার থেকেও বড় কথা কোনো চাকরি করার আগে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন যদি না হয়, আমি সেই চাকরিটা করতে পারবো না। তাহলে প্রথমে আমাদের এটা ভাবতে হবে আমি কেন এই সার্ভিসে আসবো, এই সার্ভিসের সুবিধা অসুবিধাটা কি। প্রথমেই একটা কথা বলি, আমাদের অনেক রকম সার্ভিস আছে, তার মধ্যে মানে বিশেষত্ব আছে, বিভিন্ন স্কুল যে জুড়ি বিভিন্ন কথায় কথায়
করতে পারে আপনার ডিস্ট্রিক্টে, যেমন প্রাইমারি স্কুল থাকবে, স্কুল জুনিয়র থাকবে, গভর্নমেন্ট থাকবে, সমস্ত জায়গায় কিন্তু আপনার অ্যাক্সেস থাকবে, এখানে আপনি পরিদর্শন করতে পারেন। বর্তমানে আমাদের স্টুডেন্টদের বিভিন্ন জিনিস দেয়, সে বই আর ভয়েস ব্রেক হচ্ছে মনে হয়, বাকিরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আসলে তো ডিস্টার্ব ভয়েস ব্রেক করছে। হচ্ছে। আরেকবার যদি কেটে জয়েন করো। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? পরিষ্কার হ্যাঁ স্যার। পরিষ্কার শোনা বেশ। শেষ কোন কথাটা শোনা গেছে একবার যদি স্যার কাজটা কি একটু যদি প্রথম থেকেই বলেন, কারণ প্রথম থেকে আর শোনা যায়নি বিশেষ কিছু। আচ্ছা, কাজ হচ্ছে স্কুল পরিদর্শক তো বলা হয়, এই স্কুল পরিদর্শন করা। পরিদর্শন মানে আমরা প্রধানত বুঝি একাডেমিক পরিদর্শন, মানে আমরা ক্লাসে যাব, মাস্টারমশাই বা দিদিমণি পড়াবেন, তিনি কেমন কি পড়াচ্ছেন সেটা দেখে আমাদের কিছু সাজেশন থাকবে, কিভাবে করলে ভালো হয় বা কিভাবে ইমপ্রুভ হতে পারে। এটাও হতে পারে তারা এত সুন্দর করে পড়ান, যারা পরিদর্শক হিসেবে যান তিনি সেটাকে গ্রহণ করবেন এবং পরবর্তীকালে পরিদর্শনে অন্য স্কুলের ক্ষেত্রে সেটা তিনি কাজে লাগাতে পারেন। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে মিড ডে মিল, জানেন মিড ডে মিল এখন খুব ভাইটাল, এটা আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আপনার স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয় সেই কাজ পরিদর্শনের ব্যাপার আছে। কারণ একজন এসআই কে সার্কেল লেভেলে যদি তার পোস্টিং সার্কেল লেভেল হয়, আমি পোস্টিংটা আসছি এরপরে, তাহলে তাকে কিন্তু তার জুরিডিকশনের যে ইনফ্রাস্ট্রাকচারের কাজ হয়, স্কুলের যে বার্ষিক খরচগুলো যেটা গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়, সেটা কিন্তু এসআই কে সার্কেল প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতে হয় এবং তার সম্পূর্ণ ফান্ডটা কিন্তু থ্রু এসআই এর মাধ্যমে স্কুলগুলোতে নামে। তো এইটা যেমন আছে, এর সাথে বিভিন্ন কাজ, জেনারেল প্রশাসনের সাথে কাজ, স্কুলের যে হেলথ আপনার চেক আপ হয়, সেই চেক আপ হচ্ছে ব্লক স্বাস্থ্য আধিকারিক, তার সাথে এগুলো কাজ করতে হয়। তারপরে পুলিশের বিভিন্ন রকম প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রাম স্কুল রিলেটেড বা স্কুলকে নিয়ে হয়, সেখানে কানেকশন একটা থাকে কাজ করার। এরকম সমস্ত রকম ইলেকশনের কাজ তো আছেই। মানে আপনারা জানেন স্কুল হচ্ছে একটা সফট জায়গা, সেই সফট জায়গায় সমস্ত বিষয়ই কিন্তু সেখানে কাজ করে। স্বাভাবিকভাবে স্কুলের সাথে যদি কোনো কাজ হয় তার সাথে অবশ্যই সেখানে জড়িয়ে থাকে কিন্তু স্কুল এসআই, কারণ স্কুল এসআই ছাড়া কিন্তু কোনো কিছু হবে না। কারণ স্কুলের ইমিডিয়েট কিন্তু বস হচ্ছে স্কুল এসআই। সেই জায়গায় দেখতে গেলে এটা কিন্তু একটা অনেক দায়িত্ব, এবং সেই দায়িত্ব যারা পান তারা সেইভাবেই পালন করার চেষ্টা করেন। এছাড়া যেটা আমি বলছিলাম, পোস্টিংটা কোথায় হয়, একজন এসআই হিসাবে পোস্টিং এর অনেক কটা পার্ট আছে। আমরা আমাদের এডুকেশনের দুটো পার্ট, স্কুল এডুকেশনের একটা ডিরেক্টরেট আর একটা সেক্রেটারি। এই ডিরেক্টরেটের আন্ডারে কিন্তু আমরা সকলে জব করি। ডিরেক্টরেটটা কিভাবে আপনার ভাঙা থাকে, আমাদের ডিরেক্টরেটের মেন অফিস হচ্ছে কলকাতায় বিকাশ ভবন, আপনারা সবাই জানেন। এর আন্ডারে বিভিন্ন জেলায় আমাদের একটা করে 3টে সেকশন থাকে। কি সেকশন? সেকেন্ডারি সেকশন, যার প্রধান থাকেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন। একটা থাকে প্রাইমারি এডুকেশন, যার প্রধান থাকেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন। এছাড়া প্রাইমারি টিচারদের ফিনান্সিয়াল কাজকর্মগুলো হয় ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতার ক্ষেত্রে এটাকে কেপিএসসি বলা হয়। এছাড়াও সাব ডিভিশনে কিছু এডিআই অফিস থাকে, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন। এছাড়াও যেখানে এডিআই অফিস নেই সেখানে এআই অফিস থাকে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল। তো সেখানে সেকেন্ডারির কাজকর্ম হয়। মেনলি প্রাথমিক স্কুলের সম্পূর্ণ কাজই কিন্তু হয় এসআই অফিসে, এবং সেখান থেকে সরাসরি চলে যায় ডিস্ট্রিক্টে।
আর হাই স্কুলের অনেক কাজ এসআই অফিসে হয়, কিন্তু ফিনান্সিয়াল কাজকর্মগুলো সব এআই অফিস বা এডিআই, যেখানে যেভাবে অ্যাসাইন করা আছে, তারপরে অবশ্যই ডিআই অফিস। এইভাবে কিন্তু কাজের পরিধিতে থাকে। এবার যেটা আসে, এছাড়াও আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে আমাদের যেটা স্কুল স্পোর্টস অ্যান্ড গেমস আছে, তার একটা কমিটি হয়। সেই কমিটিতে প্রত্যেক জেলায় একজন এসআই কিন্তু হচ্ছে সেই কমিটির সদস্য থাকে। মানে জেলায় 40 জন এসআই থাকলে যে কোনো একজন, সেটা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন ঠিক করেন কোন এসআই সেই পদে হচ্ছে থাকবেন। এটা গেল। এবার হচ্ছে এই চাকরিতে আসলে, আমি তো চাকরি যখন করছি আমি ডেডিকেশনের সাথে করব, আমার স্যালারি স্ট্রাকচারও জানতে হবে, আমি প্রমোশন পেয়ে কতদূর যেতে পারি এগুলো আমাকে জানতে হবে। সেই জায়গায় আসলে প্রথমেই আমি আসি, প্রথমেই যখন একজন এসআই হিসেবে জয়েন করা হয়, তখন তার স্যালারি স্ট্রাকচার কি, এটা আমাদের কিন্তু প্রত্যেকের হচ্ছে অন্য চাকরি বাদ দিয়ে, আমি স্কুল মাস্টার না করে বা স্কুল দিদিমণির চাকরি না করে আমি কেন এসআই হিসেবে চাকরি করব, আমার ফিনান্সিয়াল বেনিফিটটা কি। যদি রোপা সম্বন্ধে আইডিয়া থাকে, তাহলে আমি প্রথমেই বলবো 2009 রোপা অনুযায়ী 14 নম্বর স্কেলে এসআই স্যালারি ফিক্সড হয় এবং তার সাথে 5খানা অ্যাডিশনাল ইনক্রিমেন্ট হয়। আমি যদি আরো একটু ভেঙে বলি, ব্লকে জয়েন্ট বিডিও যা বেতন পান, একজন এসআই প্রথমে ঢুকে তার থেকে 5টা ইনক্রিমেন্ট নিয়ে বেশি বেতন পান। আরো যদি ভেঙে বলি, একজন জয়েন্ট বিডিও 5 বছর চাকরি করে তার যা বেতন হয়, একজন এসআই প্রথমে যখন প্রবেশ করে চাকরিতে তার বেতন সেম হয়। আশা করি সকলে বুঝতে পারছেন তার বেতন স্ট্রাকচারটা কেমন। এরপরে এসআই থেকে তার প্রমোশন কিসে হয়? এসআই থেকে তার প্রমোশন হয় এআই। এআই এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল। তো এআই হচ্ছে, এবার কতদিন লাগে মনে হতেই পারে একটা প্রমোশন হতে। যারা রিজার্ভেশনে থাকেন তারা 4, 5, 6 বছর, 7 বছরেও প্রমোশন পেয়ে যান। যারা জেনারেলে থাকেন তারা 10 বছর, 12 বছর, 11 বছর, 9 বছর, যখন যেরকম ভাবে ভ্যাকেন্সি হয় সেরকম ভাবে হয়। এবং এআই হওয়ার পরে ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তখন সেই ডিপার্টমেন্টাল পরীক্ষা, যেটা পিএসসি কন্ডাক্ট করে, এবং ডিপার্টমেন্টাল পরীক্ষা দেওয়ার পরে সে কিন্তু পাশ করলে তখন সে হচ্ছে ডিআই এর জন্য এলিজিবল হন। এবং ডিআই এর যে বেতন, ডিআই এর বেতন হচ্ছে একজন বিডিও সাহেব যা বেতন পান, ঠিক তার থেকে 5খানা ইনক্রিমেন্ট নিয়ে। আমি তাদের অ্যাডিশনাল পে এর কথা বাদ দিয়েই বলছি, মানে ইনিশিয়াল পে যেটা থাকে তার থেকে 5খানা ইনক্রিমেন্ট বেশি দিয়ে ডিআই, এবং ডিআই এর পরেই হচ্ছে প্রমোশন পেলে সেখানে হচ্ছে ডেপুটি ডিরেক্টর, এবং শেষে জয়েন্ট ডিরেক্টর পর্যন্ত এই সার্ভিসে যাওয়া যায়। এবং ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর এখনো আমাদের যা পোস্ট, তা কিন্তু সবই আমার বিকাশ ভবনে বা স্টেট হেডকোয়ার্টারেই থাকে। এইটা মোটামুটি সার্ভিসের স্ট্রাকচারটা কিভাবে। এবার এসআই হিসাবে আপনার কোথায় পোস্টিং হতে পারে? আমাদের যেগুলো সার্কেল অফিস বলে সেগুলোকে বলা হয় এডুকেশনাল সার্কেল। সেই অফিসে আপনার পোস্টিং হতে পারে, আপনার ডিআই সেকেন্ডারি অফিসে পোস্টিং হতে পারে, ডিআই প্রাইমারি অফিসে পোস্টিং হতে পারে, আপনার ডিপিএসসি তে পোস্টিং হতে পারে, আবার আপনার সর্বশিক্ষায় পোস্টিং হতে পারে। যদি আপনার ডিপিএসসি আর সর্বশিক্ষায় আপনার পোস্টিং হয়, সেটা এআই হিসাবে হোক আর এসআই হিসাবেই হোক না কেন, সেই জায়গায় কিন্তু আপনাদের যেটা হবে সেটা কিন্তু বলা হয় ফরেন সার্ভিস হিসেবে ট্রিট করা হয়। অ্যাকচুয়ালি যেটা বাকিদের সকলের এইচআরএমএস থেকে স্যালারি হয়, তখন কিন্তু তাদের আর কিন্তু এইচআরএমএস থেকে স্যালারি হয় না, সেটা চলে যায় আপনার, যেহেতু ওটা প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে স্যালারি হয়। তো এইটা মোটামুটি এই স্ট্রাকচার। এবার হচ্ছে আমি আসি যে হচ্ছে আর কেস থেকে কি কি বেনিফিট আমি পেতে পারি। এর থেকে আমি এই বেনিফিট পেতে পারি, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি এবং পিওর গভর্নমেন্ট এমপ্লয়ি এবং গ্রুপে অফিসার এবং গেজেটেড অফিসার, এখান থেকে হচ্ছে সরকারি যা বেনিফিট আছে সেটা তো পাবেনই, সঙ্গে আপনার প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ এবং জুলাই মাসের 1 তারিখে আপনার 15টা করে ইএল আর্ন লিভ জমা হয়। এটা সর্বোচ্চ 300টা পর্যন্ত জমানো যায়। এবং আপনার চাকরির লাইফের শেষের আপনার যতগুলো ইএল জমা থাকবে, ম্যাক্সিমাম 300 ইন্টু আপনার লাস্ট যা বেসিক, সেই ইন্টু করে কিন্তু লিভ স্যালারি হিসাবে এটা পাওয়া যায়। এটা মোটামুটি গেল ফিনান্সিয়াল বেনিফিট গুলো। এছাড়াও আর একটা জিনিস আছে যেটা আপনাদের বলি, সেটা এই সার্ভিসে আসলে, শুধু এই সার্ভিস না, গভর্নমেন্ট সার্ভিস যেগুলো আছে, 5 বছরে দেশের মধ্যে আপনি কোনো জায়গায় ট্রাভেল করলে তার ট্রাভেলিং কস্ট আপনি পেতে পারেন গভর্নমেন্ট থেকে, এবং 10 বছরের মধ্যে
একটা ইন্টারভ্যাল থাকে, ডিপার্টমেন্ট থেকে করে দেয়, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে। বিদেশে যাওয়ারও সুযোগ আছে, সেখান থেকে তার আপনার যাতায়াতের যে খরচ সেই খরচটা কিন্তু পাওয়া যায়। এবার আমি এই সুবিধাগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। এবার যদি আপনাদের মধ্যে এই সুবিধা নিয়ে বা আরো কিছু জানার থাকে আপনারা কোয়েরিটা করে নিতে পারেন, দেন আমি অন্য বিষয়ে তারপরে যাব। হ্যালো স্যার। বলুন। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল। এখানে আপনি যে পোস্টিং গুলোর কথা বললেন, ঠিক। এখানে প্রাইমারি বা এইচএস সেকশন বা এগুলো বললেন, তো ঠিক। এগুলো কিভাবে সিলেক্ট হয়? মার্কস বেসিস না অন্য কিছু ভাবে? না, এটা হচ্ছে ডিপার্টমেন্ট ঠিক করে। এখানে আপনার পোস্টিং চাওয়ার কোনো অপশন নেই। ডিপার্টমেন্ট আপনাকে, এটা ট্রান্সফারেবল জব, আপনাকে ভেবে নিয়েই জব করতে হবে। ডিপার্টমেন্ট যখন আপনাকে যেখানে পাঠাবে সেখানে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আর কোনো কোয়ারি কাউরির? আচ্ছা, যারা পড়ছো তারা বলো, তারা তো অনেক সময় জিজ্ঞেস করো এটা ওটা। তো তোমাদের যাদের অনেক বিষয় জানতে ইচ্ছে করে, তো আজকে তো পেয়েছো স্যারকে, সেই তার কাছ থেকে একদম সোজাসুজি জানতে পারো, কোনো রকম মনে রেখে না রেখে। সোনালি কিছু বলছো? হ্যাঁ, স্যারকে একটা জিজ্ঞাসা করতে হ্যাঁ। চাইছি। আমি একবারই এই পরীক্ষাটা সুযোগ পেয়েছিলাম, অনেকদিন আগেই একবার পরীক্ষাটা দিয়েছিলাম, তারপরে আর পরীক্ষাতে সুযোগই পাইনি। আমি স্যারকে একটু জিজ্ঞাসা করতে চাইছি, ওই যে এইবারে যে সুযোগটা আসছে, এটা তো একটা থিওরি পরীক্ষা আছে আর একটা ভাইবা আছে। ভাইবাটা 100 নাম্বার দেখাচ্ছিল। এবার ভাইবাটা কিরকম হয়, মানে আমরা যদি পাসও করি ভাইবাটাই কি মানে পাস করে বেরোতে পারবো? সেইটা একটু ভয় ভয় লাগেও আর কি, ওই জন্য স্যারকে জিজ্ঞাসা করছিলাম ভাইবাটা বেশ, কিভাবে ওইটা হয়। আমি মানে হ্যাঁ। কিভাবে ক্র্যাক করবো এটা তো আমি পরে আসছি। হ্যাঁ, হ্যাঁ, আমি মানে ওই বেশ কিছু ভাইবাটা জিনিস একটু বুঝতে ভয় পেরেছি। লাগে, যেন মনে হয় যে পাস করলেও ভাইবাটাতে মনে হয় যেন না, আটকে যাব, মনে হচ্ছে যেটা। ঠিক, এর উত্তরটা আপনাকে আমি শেষে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আমি আছে। ওটা হ্যাঁ, তারপরে ওকে। তারপরে আসছি। ঠিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রিলেটেড আমি যেটুকু বললাম, এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে কারোর। স্যার, এসআই এর পাওয়ার, আপনি বলেন না এসআই এর স্যালারি স্ট্রাকচার, জয়েন্ট ভিডিও স্যালারি স্ট্রাকচারে 5টা ইনক্রিমেন্ট মিলিয়ে হয়। ঠিক, স্যার আমি 9 বলছিলাম রূপা অনুযায়ী বলেছি। হ্যাঁ, রূপা অনুযায়ী বলেছেন। আমি স্যার, এসআই এর কি পাওয়ার ওই জয়েন্ট ভিডিও স্যারের মতো কি হয়? না, দেখুন, জয়েন্ট বিডিও যখন বিডিও হিসাবে চার্জ পাবে, ইনচার্জ থাকবে, ও কিন্তু একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে পাওয়ার পাচ্ছে, কিন্তু জয়েন্ট বিডিও হিসাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার পাচ্ছে না। ঠিক না। আছে, আপনি আপনার জুরিডিকশনে আপনার একটা সেলফ অফিস, আপনি আপনার অফিসের ডিডিও। ডিডিও মিন মানে আপনার স্যালারি আপনি করছেন। ঠিক আছে, তো আপনার আচ্ছা একটা ইন্ডিপেন্ডেন্স অফিস, এটা আলাদা। বিডিও বা জয়েন্ট বিডিও সেটা তো হচ্ছে ব্লকের টোটালটা। ঠিক আছে না, আর আচ্ছা আপনার হচ্ছে ওর সমস্ত জিনিসগুলো দেখবে। কিন্তু আপনি হচ্ছেন এডুকেশন ফিল্ডের, কিন্তু আপনি শেষ কথা। বোঝা গেল? মানে আমি যদি আপনি কোনো রকমের বলুন। আমি যদি কোনো রকমের প্ল্যান বা কোনো রকমের আমি যদি কোনো প্রকল্প ইন্ট্রোডিউস করতে চাই, তাহলে আমি সেটা মানে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো? ইন্ডিপেন্ডেন্ট কি প্রকল্প যদি একটু ব্যাখ্যা করেন, আমার বলতে সুবিধা হবে। মানে ধরুন এডুকেশনের আপনি যেটা বললেন না, যে স্কুল পরিদর্শক হিসাবে যদি আমি যাই, আমি গিয়ে সেখানে যদি কোনো কিছু মানে ডিসঅর্ডার দেখি, তাহলে আমি সেটাকে কিওর করার জন্য আমি যদি কোনো প্ল্যান করি, তাহলে সেটা আমি তো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো? করতে পারবেন। প্রথম কথা হচ্ছে, প্ল্যান করতে গেলে সেটা এক্সিকিউট করতে হয়। এক্সিকিউট করতে গেলে আপনার প্রথমে কি লাগবে? ফান্ড লাগবে। ঠিক আছে, আচ্ছা স্যার। সেই ফান্ডটা কোথা থেকে আসবে? ফান্ড মেনলি সর্বশিক্ষা থেকেই দেয়া হয়। ঠিক আছে, বা যেটা সমগ্র শিক্ষা মিশন, সমগ্র শিক্ষা মিশন থেকেই মেনলি ফান্ডটা দেওয়া হয়। এছাড়াও যেটা বর্তমান পরিস্থিতি, ধরুন স্কুলের কলের জল খারাপ, মানে কল খারাপ হয়ে গেছে, জল বেরোচ্ছে না, আমরা হ্যান্ড পাম্প যেগুলো, সেটা ইনস্ট্রাকশন দেওয়াই থাকে। লোকাল পঞ্চায়েতকে চিঠি করলে সে সঙ্গে সঙ্গে সেটা সারিয়ে দেবে, কারণ ওই কাজটা বা গভর্নমেন্ট ফান্ডটা ওইভাবে দিয়েছে। স্কুলকে আমরা একটা কম্পোজিট জ্ঞান দিই, মানে স্কুলের বিভিন্ন কিছু কাজকর্ম, মাইনার রিপেয়ারিং, স্কুলের ফোনের বিল, স্কুলের ইলেকট্রিক বিল,
স্কুলের বেঞ্চ একটু ভেঙে গেছে সেটা, স্কুলের অন্যান্য সরঞ্জাম কেনা, এর টোটাল জন্য একটা ফান্ড দেওয়া হয়, সেই ফান্ড থেকে স্কুল কিন্তু এটা করতে পারে। বা ধরুন একটা কল খারাপ হয়ে গেছে, একটা ভাল্ব খারাপ হয়ে গেছে, হয়তো 400-500 টাকা খরচ লেবার সহ, সেটা কিন্তু স্কুল নিজেই করতে পারবে ওই ফান্ড থেকে। কিন্তু তার সাবমার্সিবল কোনো কারণে খারাপ হয়ে গেছে, অনেক টাকা খরচ, বা অনেক জায়গায় চুরি হয়ে যায়, সেইগুলো কিন্তু তার স্কুল প্রোভাইড করতে পারবে না, কারণ এদের এত টাকা কিন্তু দেয়া হয় না। তখন সেটা থ্রু আপনার মাধ্যমে কনসার্ন অথরিটির কাছে আসবে। আপনি ডিস্ট্রিক্ট অফিসারকে জানাবেন, ডিপিএসএসএম কে জানাবেন, বা হচ্ছে আপনি ডিআই প্রাইমারিকে জানাবেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, সে ডিস্ট্রিক্টে দেবে এবং ডিস্ট্রিক্ট সেখান থেকে প্রকল্প বিভিন্ন, যেমন এখন যেটা হচ্ছে পিএইচই বিভিন্ন জায়গায় জল করছে স্কুলের জায়গায়, এবং সেই জল হচ্ছে গ্রামবাসীদেরও দেওয়া হচ্ছে এবং স্কুলও সেখান থেকে বেনিফিট পাচ্ছে। এগুলো বিভিন্ন, এটা আমি জলের ক্ষেত্রে বললাম। এবার ফান্ডের উপর নির্ভর করে, আপনারা জানেন সব থেকে কিন্তু ফান্ড বেশি হয় সেটা পঞ্চায়েতগুলোতে। ওই জন্য স্কুলের মাইনর যে জিনিসগুলো হয়, যেগুলো হচ্ছে খুব বেশি খরচ নয়, সেগুলো পঞ্চায়েতকে বলি আপনাকে ওই লিয়াজোটা রাখতে হবে, বিডিও সাহেবের সাথে কথা বলে তাকে লিস্ট দিলে থ্রু পঞ্চায়েতের মাধ্যমে ওটাকে করে দিতে পারে। এছাড়া আপনার একটা মনে হলো আমি যত স্কুল আছে সেই স্কুলের প্রাইমারি স্কুলের 4 বাচ্চাদের নিয়ে একটা কুইজ কম্পিটিশন করব, এটা আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আপনি একটা পরিকল্পনা করতে পারেন, আপনি একটা এসে প্রতিযোগিতা করবেন, এগুলো আপনি করতেই পারেন। কিন্তু যেখানে ফান্ডিং এর কেস, আপনাকে মাথায় রাখতে হবে আমাকে ফান্ডিংটা কোন জায়গা থেকে আসবে, তখন কিন্তু সেই অথরিটির মাধ্যমেই আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, আর যদি স্যার ব্লকে হয় তাহলে বিডিও সাহেবের কাছে আমাকে আর্জি জানাতে হবে। হ্যাঁ একদম, আপনি চিঠি করে দেবেন এই সমস্যাটা হয়েছে এটা দেখে দিতে, কারণ ব্লকের বিভিন্ন রকম ফান্ড থাকে, বিভিন্ন রিজার্ভ ফান্ড থাকে, যেখান থেকে ওই কাজগুলো করে দেওয়াই যায়। ঠিক আছে, ঠিক আছে স্যার। বেশ, তাহলে আমি নেক্সট বিষয়ে যাই। আমি একটা জিনিস বলছি, অন্য সার্ভিসের থেকে এই সার্ভিস আলাদা কেন। দেখুন, আপনি পুলিশে যাবেন, ডিএসপি হবেন, তার একটা কাজ, তার স্যালারি স্ট্রাকচার অনেক বেশি, তার অনেক কিছু আছে। বিডিও হবেন, আছে বিভিন্ন জায়গায় স্যালারি বেশি, তার ক্ষমতা বেশি, অনেক কিছু আছে। কিন্তু আপনি যদি এইটা এমন একটা সার্ভিস, আপনি যদি সার্কেল লেভেলে পোস্টিং পান, আপনি বিভিন্ন স্কুলে যান, স্কুলে গেলে আপনি দেখবেন, গ্রামগঞ্জে গেলে দেখবেন অভিভাবক অভিভাবিকারা আপনার সাথে এসে কথা বলছে, বিভিন্ন মানুষের সাথে আপনার কি বলবো, আপনার জনসংযোগটা বৃদ্ধি পাবে। এবং হচ্ছে এখনো বিভিন্ন জায়গায়, আমি যেহেতু খুব ইন্টেরিয়র এলাকায় কাজ করেছি এবং এখানে হচ্ছে বা করেও চলেছি, শহরও আছে, কিন্তু ইন্টেরিয়র এলাকায় এই ব্যাপারটা আছে, মানে স্কুলের কিছু হলে আপনাকে সঙ্গে সঙ্গে একটা আর্জি নিয়ে সে চলে আসবে আপনার কাছে, না এসআই কে বলতে হবে, এই যে ব্যাপারটা। এবং স্কুলের বিভিন্ন বিভিন্ন এলাকায় ধরুন লোকাল যে ফেস্টিভ্যাল গুলো হয়, সেই জায়গায় আপনার একটা প্রোগ্রাম অর্গানাইজ করবে, সেই জায়গায় আপনি যাবেন, আপনার একটা ভার্সাটাইল ব্যাপার থাকছে, মানে একটা আনন্দ আপনি এইরকম চান। হ্যাঁ, এখানে আপনি খুব পাওয়ার কিছু পাবেন না, কিন্তু আর একটা জিনিস আপনি পাবেন, আমি প্রথমেই বলেছি যে এতগুলো ডিপার্টমেন্টের সাথে কথা হয় বা কাজ করতে হয়, আপনার কিন্তু একটা গুড লিয়াজও সবার মধ্যে থাকবে। সেটা হতেই পারে আপনার আইসি সাহেবের সাথে খুব লিয়াজও থাকবে, আপনি একটা ব্যক্তিগত সমস্যায় পড়লে তাকে বললে আপনাকে সে হেল্প করবে, আপনার বিডিও সাহেবের সাথে লিয়াজও ভালো থাকবে, ডিস্ট্রিক্ট অফিসারদের সাথে থাকবে, ডিওমএইচ এর সাথে থাকবে, আপনার কোনো মেডিকেল ইস্যু হলে বা আপনার পরিচিত তার সাথে কনসাল্ট, এই যে একটা নিজেদের মধ্যে একটা সুসম্পর্ক, সেই সুসম্পর্কটা অবশ্যই নির্ভর করবে প্রত্যেকটা অফিসার নিজেদের মধ্যে সম্পর্কের মধ্যে। সেটা আপনি যদি চান যে সবার সাথে সম্পর্ক ভালো রাখবো, অন্য কেউ যদি না চান তাহলে তো হবে না, এটা সবার মধ্যে। মানে আমি কাজ করার ক্ষেত্রে দেখেছি বা আমার অন্যান্য ব্যাচমেট সিনিয়র তাদের ক্ষেত্রেও দেখেছি, এটা কিন্তু দারুণ ব্যাপার। বা কোনো একটা যখন ব্লক লেভেলের একটা বড় কাজ হয়, কখনো হয়তো সিএম ভিজিট হচ্ছে বা বড় একটা প্রোগ্রাম হচ্ছে, শেষে সবাই একসাথে বসে যে আড্ডা মারা বা সমস্ত অ্যানালিসিস করা, একটা অন্য জিনিস। এটা সব থেকে বেশি আপনারা বুঝতে পারবেন যখন আপনারা ইলেকশনের ডিউটি করবেন। ইলেকশনের বিভিন্ন কাজ থাকে দীর্ঘদিন ধরে, মহিলাদের একরকম কাজ পড়ে, পুরুষদের একরকম কাজ পড়ে, এটা দীর্ঘদিনের ব্যাপার, একটা আলাদা সিচুয়েশন তৈরি হয়, সেটাতে কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন কিন্তু থাকে, এটুকুই বলার। এবার আসি আমি এক্সামটা কেমন হয়। কেউ একজন বললেন, দেখুন প্রথম কথা হচ্ছে পিএসসি এর এক্সাম কন্ডাক্ট করে, পিএসসি এক্সাম কন্ডাক্ট করে এবং
ইন্ডিভিজুয়াল এই সার্ভিসের জন্য কিন্তু আলাদা একটা এক্সাম হয়, এবং এই এক্সামে 100টা কোশ্চেন থাকে। কিন্তু বিগত দিনে আরটিআই করে দেখা গেছে কখনো 100টা কোশ্চেনের নাম্বার 100 থাকে, কখনো 200 থাকে। সেটা যাই থাকুক না কেন, 100টা কোশ্চেন থাকে এবং অবশ্যই নেগেটিভ মার্ক থাকে। তার মধ্যে 50 নম্বর আপনার থাকে বা 50টা কোশ্চেন থাকে এডুকেশন থেকে। এর সিলেবাস কিন্তু বলা আছে বিএড স্ট্যান্ডার্ডের কিন্তু এডুকেশন। কিন্তু আমি বলবো যে শুধুমাত্র বিএড স্ট্যান্ডার্ডের এডুকেশন থাকে না, এটা আমাদের যে বিএড বইগুলো তথাকথিত বিএড এর জন্য আমরা পড়েছি, এটা পড়লে কিন্তু এর টোটালটা কভার করা যাবে না। এটা থরলি পড়তে হবে প্রত্যেকটা জিনিস। বিশেষ করে ইংলিশ ভার্সানের বেশ কিছু বই আছে, বা যারা নেট সেটের প্রিপারেশন আপনারা এডুকেশন থেকে নেন, আপনারা যেগুলো পড়েন সেটা কিন্তু অনেকটা কাজে দেয়। মানে এটা কিন্তু একদম থরলি পড়তে হবে, এবং বিগত দিনের যে পরীক্ষার কোশ্চেন এসছে সেগুলো যদি আপনারা সলভ করেন আপনাদের অনেকটা এটা হেল্প হবে। এছাড়া আপনার আসে 25 নম্বর ম্যাথ আসে। ম্যাথ বলে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, বা কখনো এইচএস লেভেলেরও দু একটা এসে থেকেছে। আমি বলবো যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন তারা যে ম্যাথ গুলো প্র্যাকটিস করেন, সেটা যে কোনো পরীক্ষার জন্য হোক, সেই ম্যাথই কিন্তু নর্মালি আসে। এবং ক্র্যাক করার একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই ম্যাথ। আপনি যদি 25-25টা ম্যাথ করতে পারেন, আপনাকে ক্র্যাক করার দিকে বা হচ্ছে কোয়ালিফাই করার দিকে ইন্টারভিউর জন্য এটা কিন্তু খুব আপনাকে কাজে দেবে। এছাড়া 25 নম্বরের আর থাকে জিকে থাকে, কিছু জিআই থাকে, এটা একটা মিক্স থাকে। তো এর সিলেবাস তো ওইভাবে বলা যায় না। অ্যাকচুয়ালি হচ্ছে যে পরীক্ষা যত কম নম্বরে, সেই পরীক্ষার সিলেবাস কিন্তু তত বৃহৎ হয়। আপনার 25 নম্বরের জিকে বা জিআই কোথা থেকে আসবে তার কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না। আপনাকে এটা দীর্ঘদিনের প্র্যাকটিস। সেটা আমি যদি মনে করি আমি 1 মাসের মধ্যে জিকে কিছু কয়েকটি সিলেক্টিভ বই পড়ে যে কমন পেয়ে যাবো, এরকম কোনো ব্যাপার নেই। আমাকে রীতিমতো খবরের কাগজও কিছু পড়তে হবে। সঙ্গে যেটা করতে হবে, কিছু যে বই স্ট্যান্ডার্ড বই যেগুলো আছে, আপনারা ইতিমধ্যে পড়াশোনা করছেন, আপনারা জানেন, তো সেইগুলো হচ্ছে আপনারা যদি নিয়মিত ব্যবধানে পড়াশোনা করেন, এবং যেগুলো আপনার বিভিন্ন পেপার সলিউশনের ব্যাপার আছে, আপনারা যদি সেটা পরীক্ষার মাধ্যমে দেন, কারণ এখানে টাইমটা তো একটা ফ্যাক্টর। কারণ সেই সমস্ত কিছু আপনাকে সলভ করে আপনাকে ওএমআর সিটে কমপ্লিট করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস থেকে থাকে। আর এরপরে আসি, আপনি ওখানে যখনই সিট অনুযায়ী হচ্ছে আপনি সিলেক্ট হয়ে গেলেন ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ অনেকে ভাবেন যে হচ্ছে ইন্টারভিউ মানেই হচ্ছে আমাকে সাবজেক্টের কথা জিজ্ঞাসা করবে। আমি এটাকে পুরোপুরি সমর্থন করি না। প্রথম কথা হচ্ছে আপনি যে চাকরিটা করতে এসেছেন সেই চাকরিটা সম্বন্ধে আপনার সম্যক ধারণা থাকা দরকার। 2 নম্বর হচ্ছে আপনাকে এই চাকরির একটা অন্যতম জিনিস হচ্ছে যে এডুকেশন যেহেতু আছে, এডুকেশন থেকে আপনার বেশ কিছু কোশ্চেন হতে পারে, সেটা যারা বোর্ডে থাকেন তার উপর নির্ভর করে, আবার নাও হতে পারে। এছাড়া আরেকটা জিনিস আছে, এখন এই চাকরির একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে আপনি কতটা কম্পিউটার ওরিয়েন্টেড। কারণ ম্যানুয়াল কাজ এখন খুব কম হয় বললেই চলে, সবই এত ফাস্ট। আপনারা জানেন গুগল স্প্রেডশিট, এই যে গুগল মিট, ভিসি, তারপরে হচ্ছে আপনার এক্সেল, ওয়ার্ড, এইসব জিনিসই কিন্তু নিয়মিত চলে, এবং রিপোর্ট রিটার্ন এই ডিপার্টমেন্টের জন্য এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই কাজগুলো সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা, এক্সপার্ট যারা আছেন তারা কিন্তু কোশ্চেন সেখান থেকে করতেই পারেন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু এটা ট্রান্সফারেবল জব, এটা প্রত্যেকেই ওনারা চেক করেন। আমি আমার কথা থেকেও বলছি, এবং আমার কিছু ব্যাচমেট তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ কেমন হয়েছে সেটা শুনেও বলছি, যে তারা যেহেতু ট্রান্সফারেবল জব, আপনাকে বিভিন্ন জায়গায় অপশন দিতে চাইবে, এইখানে হলে কি আপনি যাবেন কি যাবেন না। আপনাকে সেই সময় তারা চেক করার চেষ্টা করেন যে আপনি কিরকম ভাবে বলছেন, এবং আপনাকে অবজার্ভ করবে আপনি যখন এর উত্তরটা দিচ্ছেন আপনি কিরকম ভাবে। আপনি যদি ভয়ে ভয়ে দেন করতে হবে বলে করছি, ওনারা কিন্তু বুঝতে পারবেন। আমার যেটা মনে হয় বা যেটা আমি শুনেছি, সেখানে একজন সাইকোলজিস্টও থাকেন, তিনি টোটালটা অবজার্ভ করেন। হয়তো দেখবেন আপনারা যখন ইন্টারভিউ যাচ্ছেন, তিনি একদম শেষে একটা কোশ্চেন করে তখন আপনাকে বলবে এবার আপনি আসুন। এই ব্যাপারগুলো কিন্তু হয়। আর একটা ইন্টারভিউর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোনো প্রশ্ন আপনাকে সাবজেক্টিভ জিজ্ঞাসা করতেই পারে, আপনি জানেন কিন্তু সেই মুহূর্তে মনে নেই। সেখানে ভনিতা করার কোনো ব্যাপার নেই, কারণ ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন
তারা কখনো ভনিতা জিনিসটা কিন্তু পছন্দ করেন না। আপনি জানেন না মানে জানেন না, পরিষ্কার আপনি বলে দেবেন যে এই মুহূর্তে আমার মনে নেই স্যার আর ম্যাডাম। যদি আপনি জানতেন, পড়াশোনা করেছেন, যদি মনে পড়ছে না, যদি সেটা সত্যিই হয়, তাহলে আপনি বলবেন এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটা যদি বলেন, তারা কিন্তু জেনে শুনেই কিন্তু আপনাকে কোশ্চেনটা যখন করেছে তারা কিন্তু হিন্টস দেবে। আর আপনার যদি সত্যিই জানা থাকে, তাহলে সেই হিন্টস এর মাধ্যমেই কিন্তু আপনি তার উত্তরটা বলে দিতে পারবেন। এই লেভেলের কনফিডেন্স না থাকলে আমার মনে হয় এই মুহূর্তে আমার জানা নেই বলা দিয়াটাই ভালো। কিন্তু কখনোই ইন্টারভিউ বোর্ডে কিন্তু কেউ কখনো চালাকি করতে চাইবেন না। মানে অনেকে বলেন যে হচ্ছে ঠিক আছে আমার এই মুহূর্তে মনে নেই, ও যখনই ইন্টারভিউ বোর্ডের যারা স্যার ম্যাডামরা থাকেন তারা যখন হচ্ছে আপনাকে অপশন দেবে, সেই অপশন কিন্তু আপনি যদি সেটা বুঝতে না পারেন তখন ওনারা বুঝেই ফেলবেন যে আপনি এটা পুরো মিথ্যে বলছেন। কারণ ইন্টারভিউ নাম্বারটা এই চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু অতি গুরুত্বপূর্ণ। 100 নম্বরের ইন্টারভিউ থাকে এবং 100 নম্বরে অনেকটা হেরফের হয়। আপনার র্যাঙ্কে হেরফের হয়ে যেতে পারে, আপনি ওখানে সিলেক্ট হবেন কিনা এখানে হেরফের হয়ে যেতে পারে, এই বিষয়গুলো থাকে। এটুকুই মোটামুটি আমার বলার বা ছিল বলার। এবার হচ্ছে আরেকটা জিনিস বলি, যদি আপনারা বলেন যে আপনি কিভাবে কি করেছেন, আমি বলি যে মুহূর্তে এটা আমার এক্সাম চলছিল সেই মুহূর্তে অলরেডি আমি বিএড করে এমএড করছিলাম এবং এমএ ইন এডুকেশন এবং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা গাইডেন্স কাউন্সিলিং টোটাল একসাথে আমার চলছিল। এছাড়া সেই সময় আমি নিজে কম্পিটিটিভ পড়াতাম, বিশেষ করে ম্যাথ আর জিআইটা। তো এইগুলো যেহেতু আমি এই কোর্স তো এইগুলোই করছিলাম, তাহলে সেপারেট ভাবে আমি কিন্তু কোনো সংস্থায় আলাদা করে কিন্তু কোনো কোচিং নিইনি। আমার ওই পড়াশোনার মধ্যেই আমি নিয়মিত কিছু বই কিনেছিলাম। কি বই? সেটা হচ্ছে লাস্ট ইয়ারের কিছু কোশ্চেন পেপারের বই, যেটা আপনার পিএসসির অফিসের সামনেই এগুলো পাওয়া যায়। তো সেগুলো কিছু কোশ্চেন দেখে নিয়ে একটু সলিউশন করে নেওয়া এবং ওই বিষয়গুলো পড়া। এবং আমি বই বেশি পড়েছিলাম এবং বই পড়ে আমার যখন যেটা মনে হয়েছে সেটাকে আমি দাগ দিয়ে এবং নোট দিয়ে রেখেছিলাম যে এই বিষয় এটা হতে পারে। আমি হয়তো একটা উক্তি পড়ছি, উক্তিটা খাতায় লিখে কার উক্তি সেটা লিখে রেখে দিলাম, তো সেটা পরে আবার রিভাইজ করার জন্য। এইরকম ভাবেই একটা মানে রুটিনটা হয়েছিল একটা। আর তারপরে ইন্টারভিউ যেরকম বললাম, এবং এই ইন্টারভিউর হচ্ছে আমাকে টোটালটা তার হাল হকিয়ত কিরকম হয় তার সমস্ত বিষয় আমাদের চেনেন, মানে ভাই চেনে ওটা, মানে আমাদের প্রিন্সিপাল মহারাজ ছিলেন স্বামী তত্ত্ব সারানন্দ, উনি আমাকে টোটালটা কিন্তু গাইড করেছিলেন। এবং আমাদের ব্যাচেরই হচ্ছে সেই সময়ে আমার একসাথে পড়তাম, আমরা দুজন পেয়েছিলাম এবং আমাদের একজন সিনিয়র কনাদদা বলে, সেও হচ্ছে কনাদদার সাথে মনে হয় আপনাদের একদিন ইন্ট্রোডাকশন হয়েছে। তো এরা আমরা একসাথে আমরা মানে ওই সার্ভিসটা পেয়েছিলাম আর কি। এবং আমার মানে এই যে বিষয়গুলো আপনাদের শেয়ার করলাম, সেম বিষয়গুলো ইন্টারভিউর আগে কিন্তু মহারাজ ঠিক এরকম ভাবেই আমার সাথে শেয়ার করেছিলেন, বা উনি আমাকে এইভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তুমি এইরকম ভাবে একটা বিষয়টা এগিয়ে যাও। তো এইটুকুই মেনলি বলার ছিল। এবার আপনাদের যদি কিছু কোয়ারি থাকে, আমি এতগুলো বিষয় বললাম, তো আপনারা কোশ্চেন করুন একে একে। স্যার বলছি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে আপনার মানে ইংলিশ ভার্সনের বইগুলো পড়বো না স্যার মানে বাংলা ভার্সনের বইগুলো দেখলে হবে? দেখুন মানে বই কোনো ইংলিশ পত্রিকার ক্ষেত্রে এসি ভার্সের ক্ষেত্রে কাজে লাগবে? না, ইংলিশ বেঙ্গলি আমি বলতে চাইলাম যারা বিএড করেছেন তারা তো আপনারা জানেন এই চাকরির ক্ষেত্রে বিএড ম্যান্ডেটরি। বিএড এর যে বইগুলো থাকে সেই বইগুলোতে অ্যাকচুয়ালি সত্যিই কিছু নেই, আছে কি? কিন্তু নেট সেটের জন্য যে বিএড বইগুলো ইউজ হয় সেগুলো অনেক বেশি আছে, কোশ্চেন অ্যান্সার বলুন যাই বলুন অনেকটাই বেশি আছে। এবার ইংলিশ ভার্সনের বেশ কিছু বই আছে, সেখানে কিন্তু থরলি বিষয়গুলো আছে যেটা আপনি এলাবোরেট করে পড়তে পারবেন। তো এবার এইচএস বা গ্র্যাজুয়েশনেরও কিছু এডুকেশনের বই আছে, সেগুলো আপনারা পড়তে পারেন। আমি বলবো এখনো সময় আছে, এইটা হচ্ছে টোটালটা আপনারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলে এটা অনেক বেটার হবে। স্যার এচিভার্স পত্রিকাটা কেমন হবে যদি ইউজ করা হয়? শোনা যাচ্ছে স্যার? আচ্ছা, বাকিদের যদি কিছু প্রশ্ন থাকে তোমরা এক এক করে করতে পারো প্রস্তুতি সংক্রান্ত।
আরেকবার কি একটু বলবেন, কে বলছিলেন? বুঝলাম স্যার, এচিভাস পত্রিকার কি ব্যবহার করা যাবে, ইউজ করা যাবে বইটা? না না, সবই করা যাবে, এখানে কোনো করা যাবে না আমি এরকম বিষয় কিন্তু বলিনি। আপনি যত পড়বেন আপনি তত সমৃদ্ধ হবেন, আপনি তত জানবেন। এটা বিভিন্ন জিনিস পড়া যায়, এ নিয়ে কোনো সমস্যা নেই। কোনো একটা পার্টিকুলার বই পড়ে কিন্তু কোনো এক্সাম ক্র্যাক করা যায় না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আমার বাড়ি স্যার ঝাড়গ্রামে, আচ্ছা, ঝাড়গ্রামের কোথায়? গোপীবল্লভপুর। গোপীবল্লভপুরের কোন জায়গা? গোপী 1 ব্লক। আমার কি বলবো, আমার বাড়িটা হচ্ছে উক্তা, আর আমার থানা হচ্ছে গোপীবল্লভপুর, আর পোস্ট অফিস হচ্ছে আসনবনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। প্রকাশ দা, আমি এদেরকে এই 1 মাস হ্যাঁ যতটুকু দেখেছি ওদের মধ্যে একটা সংশয় কাজ করে। একটা প্রথম হ্যাঁ যেটা থাকে যে আমরা তো আর্টসের স্টুডেন্ট, অঙ্কটা আমাদের ভয়ের কারণ, অঙ্কটা আমরা পারছি না, বা হয়তো অঙ্কটা খুব ভালো পারি না অন্যদের থেকে। এটা একটা কমন ফ্যাক্টর, এটা সবার ক্ষেত্রে কথা বলে দেখেছি যে এই পরীক্ষাটা ভালো, চাকরিটাও ভালো যদি পাই, মানে এখন তো আর এই বিশেষ বিবেচনাতে নেই যে এটা পেলে করবো কি করবো না, মানে যাই পাবো তাই করবো, এরকম একটা ব্যাপার। একটা চাকরি পেলে তো জীবনটা রক্ষা হয়ে যাবে এরকম। কিন্তু সংশয় যেটা হচ্ছে ওই অঙ্কের ব্যাপারটা এসে, তো যদি বলো যে আর্টসের স্টুডেন্টরা যারা সচরাচর সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় বা ম্যাথমেটিক্স এতটা তুখোড় নয়, ওদের ক্ষেত্রে কতটা আশা আছে, বা আমাদের পরিচিত দাদা দিদিরা বা সিনিয়ররা এরকম কতজন পেয়েছেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য সাবজেক্ট থেকে? না, দেখো একটা জিনিস বলি, ম্যাথামেটিক্স হচ্ছে সায়েন্সের ছেলেরা পারবে। আমার অভিজ্ঞতা বলছে যারা ম্যাথামেটিক্স এর প্রপার স্টুডেন্ট তারা কিন্তু কম্পিটিটিভ ম্যাথে সবাই যে খুব বেশি কিছু করে ফেলে এমন ব্যাপার নয়। আমি দেখেছি বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করেছে তারা আর্টসের স্টুডেন্ট, ইতিহাসে অনার্স বা পাস কোর্স পড়েছে, তারা এত ফাস্ট কম্পিটিটিভ ম্যাথ করে সেটা বলার কথা নয়। মানে বিষয়টা এই জায়গায় যে হচ্ছে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু এই সুবিধাটা হবে। প্র্যাকটিসের ওপরে কিন্তু টোটালটা নির্ভর করবে। এবার হতে পারে আমরা দীর্ঘদিন ধরে আমাদের কাছে দুটো ভয়ের জিনিস, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথামেটিক্স। ঠিক আছে না? হ্যাঁ, দাদা আরেকটা প্রশ্ন, যেটা আমরা দেখছিলাম যে 2018-তে লাস্ট হয়েছে, তার আগে 2016, 2014 এরকম প্রায় 2 বছর 3 বছর গ্যাপে গ্যাপে পরীক্ষা হয়েছে। কিন্তু হুম। এই প্রথম আমরা দেখছি যে 18-র পরে 24, মানে মাঝখানে প্রায় 6 বছর পরীক্ষা হয়নি। তো এই যদি 24-এ নোটিফিকেশন বেরোয় বা হয়, সেটা কতখানি ভ্যাকেন্সি থাকতে পারে, মানে যেখানে 6 বছর গ্যাপ রয়েছে? ঠিক না, অ্যাকচুয়ালি আমি বলি সেটা হচ্ছে এসআই পরীক্ষা বরাবরই হচ্ছে এই 3 বছর ইন্টারভ্যালেই বেরোয়। ধরো আমাদের হচ্ছে 15-তে আমাদের নোটিফিকেশন হয়েছিল, 16 জুনের মধ্যে টোটাল কমপ্লিট, আমাদের রিক্রুট করতে করতে 17 সেপ্টেম্বর হয়ে গেছিল। সিমিলারলি পরের নোটিফিকেশনটা 18 3 বছরে বেরিয়েছিল। তোমার কথা অনুযায়ী 21 একটা বেরোনোর কথা ছিল, কিন্তু জানো হ্যাঁ, 21 হচ্ছে কোভিড কোভিড সিচুয়েশন আমাদের, তাহলে স্বাভাবিকভাবে সেই সময়ে কিন্তু বের করতে পারিনি। আমি ডিপার্টমেন্টের সাথে যেটা কথা বলেছি বা জেনেছি, ভ্যাকেন্সি কিন্তু 300+ ভ্যাকেন্সি থাকবেই। বা আমরা তো জানি কোন জায়গায় কার ডাবল পোস্টিং আছে, ডাবল চার্জ আছে, এই যে আমারই ডবল চার্জ, তাহলে আমাকে একটা চার্জ দিলে আর একটা জায়গায় একজন অফিসার আসবে। ঠিক আছে, তো সেখান থেকে ভ্যাকেন্সি কিন্তু 300+ ভ্যাকেন্সি থাকবেই এখানে। একদম আমাদের স্টুডেন্টদেরকে এটা বলার, তোমরা অনেকেই ভাবো যে স্যার কত সিট থাকবে, তো 300+ সিট থাকা মানে কম কথা নয় কিন্তু। এবং স্যারের একদম কথা সূত্র ধরেই বলবো যে এই পরীক্ষাটা এমন ওই লাস্ট 1 মাস 15 দিন রাত জেগে পড়ে দিলাম এটা কিন্তু নয়। কারণ এখানে ম্যাথমেটিক্স এর পোর্শনটা যেমন চর্চার বিষয় রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স জিকে কোথা থেকে দেবে কেউ জানে না, কিন্তু সেটা চর্চা করা যায়, প্র্যাকটিস করা যায়, প্রতিদিন অল্প অল্প করে একটু জেনে রাখা যায়। ফলে এই প্রস্তুতি পর্বটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখনো পর্যন্ত যেহেতু নোটিফিকেশন বার হয়নি, ফলে আমরা আশা করছি যে অন্তত 4 মাস 5 মাস সময় পাবো, নাকি দাদা? খুব কম হলেও। সেটা পিএসসি তে কিন্তু চলে গেছে, এখন হচ্ছে ইলেকশনের পরেই হচ্ছে বের করবে। কারণ হচ্ছে সত্যি কথা বলতে
একটা ট্রান্সফার আমাদের হওয়ার কথা আছে, এবং ট্রান্সফারটা জরুরি, এবং রিসাইকেল করতে গেলে অনেক অফিস ফাঁকা আছে, কারণ ডিস্ট্রিক্ট অফিসগুলো থেকে অফিসারদের সব কিন্তু সার্কেল লেভেলে নামিয়ে আনা হয়েছে। তাহলে ভ্যাকেন্সি কিন্তু অনেক আছে, এবং সেই ভ্যাকেন্সি পূরণ না করলে কাজগুলো একজন অফিসারকে দিয়ে যদি 3টে চার্জ দেওয়া হয়, তার পক্ষে কাজ করাটা তো মুশকিলই না। তো এটা বোঝা যাচ্ছে না যে কবে নোটিফিকেশন হবে, কিন্তু হচ্ছে ডিপার্টমেন্ট যেটা বলছে সেটা হচ্ছে আফটার ইলেকশন খুব শীঘ্রই বেরোবে। আমি যদি নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষার কথাও ভাবি, তাহলে ধরে নিচ্ছি এখনো হাতে 3-4 মাস তো ডেফিনেটলি থাকবে। বেশ। আর যদি আমাদের স্টুডেন্টদেরকে বলছি, বিউটি বা শ্রীলেখা, টুবাই, সুস্মিতা, সবাইকেই বলছি আর কি, যদি কোনো প্রশ্ন থাকে, চন্দন, যারা পড়ছো তোমরা, তাদেরকে বলছি যদি কোনো প্রশ্ন, বিনতা, সবাই যে কেউ কোশ্চেন করতে পারো, কারণ প্রায় 1 ঘন্টা হতে চললো, আমরা বেশিক্ষণ স্যারকে আটকাবো না। যদি খুব জরুরি প্রশ্ন যেগুলো থাকে সেগুলো যদি একটু, সৌরভ রয়েছে, তারা একটু কোশ্চেন করতে পারো, বা বাইরে যারা যুক্ত হয়েছেন শিক্ষাদ্বীপের বাইরে থেকে, তারাও আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রশ্ন এগুলো করতে পারেন। অনেকের একটা ধারণা যে হয়তো আমাদের কোচিং এ ভর্তির জন্য আমরা একটা কি বলবো, এই এসআই পড়া বা এসআই পড়ানো এই বিষয়ে একটা হয়তো খুব চর্চা করছি, কিন্তু আসলে তা নয়। এটা যে পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা হতে বাধ্য, এই বার্তাটুকুই দেওয়া। এবং অনেক স্টুডেন্ট আছে যারা অনেক দিন ধরে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য পড়ছে, তাদেরকে এটুকু বলা যে এতদূর যখন পড়াশোনা হয়েছে আর একটু যদি ধৈর্য রাখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো একটা পরীক্ষা, ভালো একটা চাকরির সুযোগ আমাদের কাছে থাকবে। আর একটা দাদা প্রশ্ন, যেটা তোমার কথা থেকেই বলি, আমাদের এই স্টুডেন্টরা এখানে অনেকেই আছে যারা নেট পাস করে আছে, এমনকি জেআরএফ পেও আছে, পিএইচডি করছে, তারাও এই কোর্সে ভর্তি হয়েছে। এখানে বিউটি রয়েছে, ও কল্যাণীতে পিএইচডি করছে। তো এই যে যারা মানে নেট সেট পাস করেছে বা রিসার্চের মধ্যে রয়েছে এবং এই চাকরির জন্য পড়ছে, তাহলে কিছুটা তো কনফিডেন্স হয়ে থাকা দরকার যে নেট সেট যখন ক্লিয়ার করেছে এবং সাবজেক্টে যখন এত দূর এগিয়ে গেছে, তার সঙ্গে যদি একটু ম্যাথ এবং একটু জিকেটা যদি পড়ে নিতে পারে, তাহলে আমার মনে হয় তো অন্যদের থেকে অনেকখানি সে এগিয়ে আছে। অ্যাকচুয়ালি যারা এডুকেশনের স্টুডেন্ট, তাদের তো আমি বলবো তারা 50% এগিয়ে আছে। এবং বাকি জিনিস এখানে সবাই মাধ্যমিক পাস করে এসছে। মাধ্যমিকে কেউ টেনে 30-35 পেয়ে কেউ পাস করেনি আমার যতদূর মনে হয়। এখানে যারা আছে তারা যথেষ্ট বেশি নাম্বার নিয়ে পাস করেছে। অ্যাকচুয়ালি যেটা হয়, কম্পিটিটিভের বড় কথা হচ্ছে টেকনিকটা জানতে হবে, সঙ্গে যেটা হচ্ছে আমার সময়টা কমাতে হবে। এটা যত আপনারা প্র্যাকটিস করবেন তত কিন্তু এটা আপনারা সরগর হয়ে যাবেন। আমি তো বললাম যারা হিস্ট্রি স্টুডেন্ট তারা হচ্ছে বিসিএস এর 200 ম্যাথের মধ্যে 196-97 পাচ্ছে। কি করে পাচ্ছে? তারা তো মাধ্যমিকের পরেই তো হচ্ছে আপনার ম্যাথামেটিক্সটা ছেড়েই দিয়েছে, কিন্তু তারপরে গ্র্যাজুয়েশন মাস্টার্স এর করার পরে তারা আবার ম্যাথামেটিক্স শুরু করেছে। তো এটা ভয়ের কিছু নেই, ম্যাথামেটিক্স খুব একটা কঠিন সাবজেক্ট নয়। ম্যাথামেটিক্স হচ্ছে একটা সিস্টেমে চলে, একটা নিয়মে চলে, সেই নিয়মগুলো আপনাকে একটু বুঝে রাখতে হবে। বুঝে রাখলে এটা আমার মনে হয় না খুব কঠিন। এবং আপনি যত প্র্যাকটিস করবেন একটা দিনের পর দেখবেন কম্পিটিটিভ ম্যাথ আপনি দেখলেই তার উত্তর বলে দেবেন। যে অপশন গুলো থাকবে অপশন থেকে আপনি দেখেই বলে দেবেন এইটার উত্তর হবে। এটা হতে বাধ্য। বোঝা গেল? একদম একদম। আমাদের সিনিয়র আমি রাকেশ দাকে দেখতে পাচ্ছি। রাকেশ দা শোনা যাচ্ছে? শিক্ষণ মন্দিরেরই। শোনা যাচ্ছে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। প্রকাশ দা তুমি দেখেছো তো রাকেশ দাকে? হ্যাঁ চিনি তো, রাকেশকে চিনি। জুনিয়র ছিল। হ্যাঁ রাকেশ এমএড এর জুনিয়র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাকেশ দা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। না শুনলাম প্রকাশ দার কাছে, শুনলাম, ওটাই আমারও তো ইচ্ছা আছে এটা দেওয়ার। আচ্ছা বেশ বেশ। অনার্স স্যার যেদিন ছিলেন সেদিন তো জয়েন করতে পারিনি, তাই যে প্রকাশ দাকে পেলাম। আচ্ছা 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 বেশ বেশ ঠিক আছে। বিউটি শুনছো? আচ্ছা জিতেন্দ্র, হ্যাঁ আপনি বলবেন। হ্যাঁ বলুন। প্রথমত ধন্যবাদ জানাই এই সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। স্যার যেটা আমার কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে স্যার আগে কিরকম কাট অফ একটু ওঠে এবং ক্যাটাগরি ওয়াইজ কিরকম কাট অফ ওঠে একটু যদি বলতেন তাহলে একটু সময় সুবিধা হতো। আর বর্তমানে কেউ যদি অফিস আওয়ারে কোনো কিছু কাজ করে এবং তার একটু টাইমটা শর্টেজ হয়ে পড়ে, তার ক্ষেত্রে কিভাবে স্পিড আপ
প্রসেসটা করলে তার জন্য একটু উপকার হবে। আপনার কাট অফের কথা বলি, কাট অফ আপনি ধরে নেন জেনারেল কাস্টে বা ওবিসি 60 থেকে 70% মধ্যে থাকে। এসসি আপনার 55 থেকে 60, এসটি আরো 5-10% কম এরকম নর্মালি থাকে। এবার পিএইচ এর বিভিন্ন ক্যাটাগরি থাকে, সেখানে ওটা অনেকটা ভ্যারি করে কিরকম ভাবে ক্যান্ডিডেট আছে বা ক্যান্ডিডেটদের কোয়ালিটি কেমন সেরকম ভাবে নির্ভর করে। আপনি যদি 100-র মধ্যে বা 100টা কোশ্চেনের মধ্যে 70টা সঠিক করেন, আপনি ধরে নিন আপনি ইন্টারভিউর জন্য এলিজিবল হয়ে যাবেন। মানে আমি বিগত দিনের যা হিস্ট্রি সেটাতে বলছি। আর যারা চাকরি করেন বলছেন, দেখুন চাকরি করার পরেও এটা না পাওয়ার কিছু নেই। কারণ হচ্ছে আপনি যদি এডুকেশনের স্টুডেন্ট হন, আমি প্রথমেই বললাম আপনি 50% এগিয়ে আছেন। আপনি ওখান থেকে ফিরে এসে টাইম বের করবেন, আপনি ম্যাথসের জন্য 1 ঘন্টা রাখবেন, এডুকেশন জিকের জন্য আর 1.5 ঘন্টা রাখবেন, 2.5 ঘন্টা করে যদি আপনি সময় দেন, এই কদিনে আমার মনে হয় আপনি এটা অ্যাচিভ করতেই পারবেন। ধন্যবাদ স্যার। আর স্যার কিছু Thank you. কোশ্চেন হচ্ছে, আপনি যেটা বারবারই বললেন বিএড এর বইগুলো সত্যি করতে এখনকার যেটা বাংলা মিডিয়ামের মধ্যে রীতা পাবলিকেশন বা আইলি পাবলিকেশন ছাড়া সেরকম একটু ভালো বই দেখা খানিক মুশকিল। তাহলে ম্যাক্সিমাম আমরা ইংলিশ মিডিয়ামের বইটাকেই ফলো করার চেষ্টা করব বলছেন। হ্যাঁ, ইংলিশ বইয়ে অনেক বেশি তথ্য আছে তো, যেগুলো হচ্ছে আপনি যদি বিগত 10 বছর বা 15 বছরের আপনি ইয়েটা দেখেন, কোশ্চেন ইয়ারটা দেখেন, সেখানে আপনি দেখতে পারবেন যে এটা অনেক বেটার আছে বা ওগুলো এখান থেকে সম্ভব। আপনার কাছে যদি কন্টেন্ট না থাকে, আপনি ভাষা পড়ে তো ওখান থেকে যে কোশ্চেন আসবে আপনি আর অ্যান্সার খুঁজে পাবেন না। মানে এবং ইনডেপথ কোশ্চেন। আরেকটা জিনিস, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলেন। মানে কোশ্চেন গুলো তাহলে ইনডেপথই আসছে আর কি? অবশ্যই, মানে আপনি বিগত দিনের কোশ্চেন গুলো একবার দেখলেই বুঝতে পারবেন। কিছু তো আপনার ভাষা কোশ্চেন থাকবেই, যেটা কমন কোশ্চেন, এবং ডেপথ থেকে তো কিছু কোশ্চেন থাকবেই। আর একটা জিনিস হচ্ছে, অনেক সময় দেখবেন কোশ্চেন তো ইংলিশে হয়, তার একটা হিন্দি ভার্সানও থাকে। অনেক কোশ্চেন হয়তো আপনি ইংরাজিতে সঠিক মিনিংটা বুঝতে পারছেন না, যারা হিন্দি পড়তে পারেন, আশা করি সবাই পড়তে পারেন, তো হিন্দিটা একবার কিন্তু চেক করে তবে কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেবেন। আর ওএমআর করার ক্ষেত্রে আমার একটা টিপস হচ্ছে, আপনি প্রথমে কোশ্চেন পেয়ে ঘাবড়ে যাবেন না। আপনি 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন যে কটা আপনার মনে হবে আপনি জেনুইন জানেন, সেই মুহূর্তে আপনার পুরো মুখস্থ আছে বা আপনি পারছেন, সে কটাকে আপনি কোশ্চেনে দাগ দিয়ে দিলেন বা টিক দিয়ে নিলেন। এবং টিক দেওয়ার পর সেই প্রথম কটাকে আগে আপনি বাবেল করে, আপনি ধরুন 100টার মধ্যে 45টা কনফার্ম আপনার মনে হলো, 45টা করা মানে আপনার 45টা কোশ্চেন পুরো রেডি হয়ে গেল। সেটা বাবেল করে কমপ্লিট করে দিলেন। দেন এবার যেগুলো হয়নি সেগুলো একটা থেকে আপনি রিকল করার চেষ্টা করুন। আপনি যদি 1 নম্বর থেকে 5 নম্বর কোশ্চেন পারলেন, 6 নম্বরের জন্য অনেক সময় দেন, তাহলে ওইটা ভাবতে কিন্তু আপনি যেগুলো পারবেন বা পারতেন প্রথমেই, সেগুলো কিন্তু আপনি অনেকটা ভুলে যাবেন। তো এই জন্য প্রথম হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন, বা যদি পরবর্তীকালে নোটিফিকেশনে কি হবে জানি না, বাড়ে বা কমে, যতগুলো পারবেন আগে টিক দিয়ে নেবেন। টিক দেওয়ার পরে সেগুলো বাবেল করে কমপ্লিট করবেন, দেন বাকি কোশ্চেন গুলোকে নিয়ে এবার কাটাছেড়া করবেন। তবে টার্গেট নেবেন যে সবসময় পজিটিভ অ্যান্সার গুলোই বেশি দিতে, কারণ যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভটা তো একটা ক্যারি করে, প্রতি 3টের জন্য একটা কোশ্চেন নেগেটিভ হয়, সেটা একটু দেখে নেবেন। এটা আমার ব্যক্তিগত সাজেশন, বা আমি এইভাবেই যত কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছি এটা করে এসেছি। ওকে দাদা, অনেক 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 ধন্যবাদ। আর বীরেশ্বর স্যারকে একটু অনুরোধ করব স্যার, যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পত্র একটু লিংক দিয়ে দেন তাহলে আমার খুব সুবিধা হয়, তাহলে ওখান থেকে হয়তো যদি হোয়াটসঅ্যাপ করবেন, আমরা দিয়েছি, আমরা প্রথম দিকে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলাম সেখানে দেওয়া হয়েছে। আর একবার আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, তাহলে পাঠিয়ে দেবো 2018-র যে কোশ্চেন পেপার সেটা পাঠিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? ওকে ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বেশ, আর প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেল, 1 ঘন্টাই হলো। দাদার সাথে একটা খুব কনস্ট্রাকটিভ আমাদের আলোচনা হলো, এবং আশা করি কেউ নিজের থেকে পড়ো আর কেউ কোনো কোচিং এ পড়ো সেটা কোনো বিষয় নয়, কিন্তু এইরকম একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ভীষণ দরকার। প্রস্তুতি ছাড়া কোনো পরীক্ষায় সফল হওয়া যায় না। আমরা আগামী দিনে প্রকাশ দাকে আবারও চাইবো একই মঞ্চে, একই স্টুডেন্টদের কাছে। আজকে ঝড় বৃষ্টি ছিল বলে হয়তো 40-45 জন ছিল, না হলে এটা 60-65-70ও হয়ে যায়। এবং শর্ট নোটিসে আমরা এই 2-3 ঘন্টার নোটিসে জানিয়েছি, তাদের স্টুডেন্টরা যুক্ত হয়েছে।
আর যদি সময় সুযোগ থাকে প্রকাশ তাকেও বলবো যে কোনো টপিক ধরে যদি ক্লাস নেওয়া যায় 1 ঘন্টা 45 মিনিট, সেটা ম্যাথমেটিক্স হোক, জিকে হোক, আর এডুকেশনেরই হোক। আগের বার যেমন আগের দিনে কেডি স্যার আমাদের বলেছিলেন যে তার সময় সুযোগ হলে তিনি ক্লাস নিতে ইচ্ছুক। একই রকম ভাবে প্রকাশ তার জানি কাজের চাপ প্রচুর, তবুও যদি সময় সুযোগ হয় তাহলে একটু আমাদের স্টুডেন্টদের জন্য তাহলে একটু ক্লাস নিও আর কি। ঠিক, ডেফিনেটলি ভাই। বেশ, সবাইকে বলছি যারা একটু পার্টিসিপেন্ট ছিলেন একটু যদি ক্যামেরাটা অন করেন, আমরা একটা গ্রুপ ছবি নেব, যেহেতু ভার্চুয়াল ক্লাসে ছিলাম। যাদের অসুবিধে নেই একটু যদি ভিডিওটা অন করে তাহলে আমরা একটা জাস্ট স্ক্রিনশট নিতাম আর কি, পার্টিসিপেন্ট যারা রয়েছে। স্টুডেন্টদেরকে বলছি যারা আমরা এতক্ষণ শুনছিলাম স্যারের কথা, একটু প্রত্যেকে নিজের ক্যামেরাটা অন করে তাড়াতাড়ি একটু, কারণ স্যারের ব্যস্ততা আছে, একটু তাড়াতাড়ি যারা আমরা এতক্ষণ শুনলাম স্যারের আলোচনা এবং নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছি। এবং আমি চেষ্টা করব অন্তত প্রতি 15 দিনে বা প্রতি সপ্তাহে একজন করে অন্তত আমাদের এইরকম মানুষ যারা সফল হয়েছেন এই পরীক্ষায়, যারা কাজ করেছেন, কাজ করছেন, তাদের কাছ থেকে সরাসরি শোনার। কারণ আমরা যখন তোমাদেরকে গাইড করার জন্য বা পড়ানোর জন্য বলি তখন হয়তো মনে হয় যে স্যারেরা তো এটা বলছেন, স্যারের বলা কথা তাই বলছেন, কিন্তু না, যে মানুষদেরকে আনা হচ্ছে তারা কিন্তু সরাসরি এখানে পড়াচ্ছেন না বা যুক্ত থাকছেন না, তারা তাদের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে তুলে ধরছেন। ফলে এটা বিশ্বাস করতেই হবে যে এটা চেষ্টা করলে কিন্তু পারা যায়, বা আমার দাদা বা আমার পরিচিত কেউ যদি পান তাহলে আমি কেন পাবো না। এবং এটা খুব সত্যি কথা, আমরা বাড়ির আশেপাশে যেমন প্রচুর প্রাইমারি স্কুলে টিচার দেখতে পাই, প্রচুর হাই স্কুলে টিচার দেখতে পাই, এমনকি কলেজে পড়াচ্ছেন টিচারও দেখতে পাই, কিন্তু সচরাচর এই যে এত ডিটেইলিং করে এই কোর্সটা কি, এই চাকরির সুযোগ সুবিধাগুলো কি, এর প্রমোশনের সুবিধাগুলো কি, সরকারি সুযোগ সুবিধা কি রয়েছে, এইগুলো কিন্তু খুব সহজ করে বলার লোক আমার পরিচিত মহলে খুব কম। যাদেরকে রয়েছে তারা খুব গুরুগম্ভীর, তারা খুব একটা আধিকারিক সুলভ মানসিকতা নিয়ে কথা বলতে গেলে ওরকম ভাবে একটা ফিল করেন যে কেন আমাকে এসব জিজ্ঞেস করছে। কিন্তু যেহেতু আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলে আমরা বুঝতে পারি যে আমাদের এই হওয়াগুলো, আমাদের জানাগুলো ভীষণ প্রাসঙ্গিক। তো সেই জন্য আমার মনে হয় যে এই স্কুল এসআইয়ের যে জবটা, এটা কিন্তু সবার একটা টার্গেট হওয়া দরকার। অন্তত যারা এডুকেশনের স্টুডেন্ট আমরা রয়েছি, যারা এত বছর ধরে এডুকেশন, আমি জানি এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মানে এইচএসেও পড়েছে, গ্রাজুয়েশন করেছে, বিএড করেছে, এমএড করেছে, আবার নেতাজি থেকে এমএ ইন এডুকেশনও করেছে। তারা যদি মানে না পায় তাহলে বড় আফসোস থেকে যাবে। আর অনেকগুলো চাকরির পরীক্ষার দিকে এদিক ওদিক না দৌড়ে আমার মনে হয় এটা খুব সুন্দর যে 50টা প্রশ্ন আমি এডুকেশন থেকে পাচ্ছি, 25টা প্রশ্ন আমি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাচ্ছি, আর 25টা ম্যাথ থেকে পাচ্ছি। তো আমাকে 100তে 100 পেতে হবে এরকম কোনো, আগের দিন কেটি স্যারও যে কথা বললেন, প্রকাশ স্যার আজকে সেই কথাটাই সমাপ্ত করলেন যে 70 পেলে কিন্তু আমরা ইন্টারভিউতে যেতে পারি। তাহলে এবার আমরা যদি ভেবে নিই যে 100টা প্রশ্ন 70টা আমাকে ঠিক করতে হবে, তাহলে প্রত্যেকে এটা ছক করে নিতে হবে যে আমার অঙ্কটা যার খুব ভালো হয় তাহলে সে ম্যাক্সিমাম নাম্বারটা অঙ্ক থেকে পাওয়ার চেষ্টা করবে, যে এডুকেশনে তুখর মনে করে সে এডুকেশন থেকে ম্যাক্সিমাম নাম্বার নেওয়ার চেষ্টা করবে। আর জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা তো একটা মজার ব্যাপার, কারণ ছোটবেলায় আমাদের মনে আছে যে জানা অজানার বই পড়তাম, জ্ঞানকোষ বই পড়তাম, আমাদের হাই স্কুলে ওঠার পরে এই জ্ঞান চর্চাটা থমকে যায়, আবার যখন চাকরির পরীক্ষা পড়া শুরু হয় তখন আমরা পড়ি। যারা কনভেন্ট আমাদের নার্সারি স্কুলগুলো বা বেসরকারি পড়াও দেখবে যে তাদেরকে ওই জানা অজানা বই বলে পড়ানো হয়, সেখানে নানা রকম ছোট ছোট বিষয়গুলোকে তুলে ধরা। তো একই রকম ভাবে যদি প্রতিদিন যেভাবে দাদা বললেন যে 1.5 ঘন্টা আর 1 ঘন্টা, টোটাল 2.5 ঘন্টা যদি সময় আমি দিই তাহলে খুব ক্ষতি হয়ে যাবে না। এবং যারা এডুকেশনে নেট সেট পাস করে আছো তারা কিন্তু সত্যিই অনেকটা এগিয়ে আছো, এটা বিশ্বাস করো আর নাই। অন্তত যারা মাস্টার ডিগ্রি করেছো, 2 বছর পড়েছো, অনেক স্টুডেন্ট এখানে রয়েছে, তাদের ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। এবং এই চাকরিটা তো সসম্মানের চাকরি শুধু নয়, মানে বলবো এই চাকরি পেলেই অনেকে বলবে যে সত্যি জীবনে বেঁচে গেলাম। এটুকুই বলার, চারদিকের যে পরিবেশ এত নেতিবাচক, চারদিকে যে কথাবার্তা আমাদেরকে ক্লান্ত করে, সেই জায়গা থেকে যদি একটু আমরা মোটিভেশন পাই, সেই জায়গা থেকে যদি একটু আমরা এই নেগেটিভিটিকে সরিয়ে রেখে পজিটিভ ওয়ে ধরে এগোতে থাকি, তার জন্য এই প্রয়াস। এবং আগামী দিনেও তোমাদের জন্য আমরা এই রকম রিসোর্স পার্সনদের নিয়ে আসবো, তাদের কথা শুনবো, যাতে করে আমাদের নিজেদের জীবনের যে নানা রকম প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, সেগুলোকে আমরা ওভারকাম করতে পারি। প্রকাশ দা ভালো থেকো, তোমার ব্যস্ত সময়ে একটুখানি বলো। একজন একটা
কোশ্চেন করেছেন, আমার ওটা বলা আচ্ছা, হয়নি, আচ্ছা। সত্যি থ্যাংক ইউ বেশ। যে করেছেন। সেটা হচ্ছে কোয়ালিফিকেশনটা কি। কোয়ালিফিকেশন হচ্ছে এটা আগে এক সময় ছিল, আমি একটু প্রিভিয়াস কিছুদিন আগে যাই। আগে এক সময় বলা হতো এসআই জবটা এমন একটা জব যেখানে হচ্ছে সব থেকে শিক্ষিতদের জব, যেখানে মাধ্যমিকে 55% পেতে হতো, এইচএসে 50% পেতে হতো, গ্র্যাজুয়েশনে 50%, মাস্টার ডিগ্রিতে 55 এবং বিএড এ 55%। এগুলো ম্যান্ডেটরি ছিল। এখানে কিন্তু যারা কোনো কাস্টেও কোনো রিজার্ভেশন পেত না, বা 5% যেটা ছাড় সেটা কিন্তু পেত না। কিন্তু লাস্ট যেখানে হয়েছে সেখানে শুধুমাত্র এই নাম্বারের কোনো বাড়া ধরা ব্যাপারটা আর নেই। লাস্টের যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে এই কোয়ালিফিকেশনটা আপনার থাকতে হবে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং বিএড, এবং লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপের মধ্যে আপনার বিএডটা অবশ্যই কমপ্লিট করতে হবে। এটাই কোয়ালিফিকেশন। আর একজন দেখলাম ওয়ার্কলোড, যেটা দেখুন বিষয়টা হচ্ছে ওয়ার্কলোড হচ্ছে এখানে অনেকটাই আছে, অস্বীকার করে লাভ নেই। আমি এখনো পর্যন্ত অফিসে আছি, যদি এখন ইলেকশনের কাজ চলছে, ইলেকশন কাজ ছাড়াও 8টা-9টা পর্যন্ত কখন অফিস হয়ে যায় সেটা কাজের ওপর নির্ভর করে। আমরা অ্যাকচুয়ালি খুব সত্যি কথা আমরা এটাই ভেবে নিয়েছি যে গভর্নমেন্ট আমাকে একটা কাজ দিয়েছে, সেই কাজটা তুলে দিয়ে আমার বড় ব্যাপার। তার জন্য গভর্নমেন্ট আমাকে স্যালারি দেয়, যার জন্য আমার পরিবার চলে, আমি সচ্ছলভাবে থাকি। অতএব সেই কাজটা আমার ওপরে যারা নির্ভরশীল, আমাকে কিন্তু সেই কাজটা ডেলিভারি দিতেই হবে। বিশেষ করে হচ্ছে ধরুন আপনারা যারা এরপরে প্রফেসর হবেন, যা হবেন, আপনারা যদি নিজেরা ঠিক করে না পড়াতে পারেন বা আপনার ক্লাসের স্টুডেন্ট না হয়, দেখবেন আপনাদের নিজেদেরই একটা খারাপ লাগবে। সিমিলারলি এই ব্যাপারটাও আছে যে আমরা এই কাজের জন্য স্যালারি পাই, গভর্নমেন্ট আমাদের স্যালারি দেয়, আমরা ডেডিকেশনের সাথে এই কাজটা করব। এমনও দিন যায় যে দিনে হয়তো সেরকম অ্যাজ কোনো কাজই থাকে না, মানে মিলিয়ে মিশিয়ে থাকে। মানে এর মানে রোজ নয় যে রোজ প্রচুর ওয়ার্কলোড থাকে, বাট কিন্তু এই কাজটা কিন্তু কিছু কিছু দিন ওয়ার্কলোড অনেক বেশিই থাকে। কিন্তু এর জন্য প্রথমেই আমি আগেই বলেছি, আপনাকে টেকনিক্যালি অনেক সাউন্ড হতে হবে। যে যত বেশি টেকনিক্যালি সাউন্ড, সে কিন্তু এই কাজটা তত ভালোভাবে করতে পারবেন। আর একজন লিখেছেন বিএ পাস, যে লিখেছেন এখানে বিএ পাসও অ্যাপ্লাই করতে পারে। লাস্টে একটু নোটিফিকেশনটা একবার চেক করে নিতে হবে যে কি আছে। আমার যতদূর মনে পড়ছে যে বিএ পাস আছেন তিনিও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু হচ্ছে নোটিফিকেশনটা কি বেরোয় তার উপরে হচ্ছে এটা নির্ভর করবে। আশা করি আপনাদের মানে প্রশ্নের উত্তরগুলো দিতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমরা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকুন আর পড়াশোনার মধ্যে থাকুন, চর্চার মধ্যে থাকুন। আর নিশ্চয়ই নিজের স্বপ্ন পূরণ হবে। এবং আবারও আমরা কখনো কেডি স্যার, কখনো প্রকাশ দা, কখনো আরো আমাদের যারা পরিচিত স্যার রয়েছেন তাদেরকে আমরা নিয়ে আসবো। কিন্তু তারা তো তাদের কথা বলবেন, তাদের অভিজ্ঞতার কথা বলবেন, কিন্তু আসল যে কাজ পরিশ্রম করা সেটা কিন্তু আমাদের করতে হবে। এটা যেন আমরা প্রত্যেকে করি মন দিয়ে, এটুকুই বলার। সবাই ভালো থাকো। আমরা তাহলে এখানেই শেষ করছি। প্রকাশ দা, সকলকে শুভেচ্ছা হ্যাঁ, পরীক্ষার জন্য। সকলে চেষ্টা করুন, ডেফিনেটলি সকলেই সফল হবেন। থ্যাংক ইউ অল।